ওকে, তো যেমনটা আমি বলেছিলাম যে আজকে তোমাদের 8টার থেকে ক্লাস নেব, তবুও ক্লাস স্টার্ট করতে করতে 8টা 10 বেজেই গেছে। ওকে, তোমরা দেখো দেখো তো স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। আচ্ছা, দেখো তো স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা, কেউ একজন রেসপন্স করো। ওকে, হ্যাঁ দিদি দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এভাবে একটু একটু রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কাউকে পড়াচ্ছি, নয়তো শুধু আমার সামনে স্ক্রিন। তো আমি যেটা পড়াবো তোমরা তো আগেই দেখেছো, গ্রুপে আমি জানিয়েছিলাম যে এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফির আমি ডেমো ক্লাস করাবো। এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফির ডেমো ক্লাস করাবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে। হ্যাঁ, আরে ক্লাসের টাইমে কেউ চলে এলে না ঘরে ভীষণ প্রবলেম। এবারে আর কেউ আসবে না, যাকগে। তো এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফির করাবো, তার আগে আমি বলে দিই যে তোমাদেরকে আমি পার্টিকুলারলি কি কি টপিক করাচ্ছি। আমি তোমাদেরকে করাবো ইকোনমিক জিওগ্রাফিতে যা রয়েছে সমস্ত কিছু, লাইক এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রেড, ট্রান্সপোর্ট, রিজিওনাল ডেভেলপমেন্ট, ওগুলো। তার সাথেই আমি করাচ্ছি তোমাদেরকে পলিটিক্যাল জিওগ্রাফি অ্যান্ড হলো সোশ্যাল অ্যান্ড কালচার, ঠিক আছে? আর এগুলো বাদেও প্র্যাকটিক্যাল জিওগ্রাফি স্ট্যাটিস্টিক্সটা আমি করাবো। ওকে। আর পেপার ওয়ানে দুটো ইউনিট রয়েছে, একটা লজিক্যাল রিজনিং আর একটা হলো রিসার্চ অ্যাপটিটিউড। এই দুটো ইউনিটও আমি করাচ্ছি। তো টোটালি 4টে ইউনিটের মতো। প্র্যাকটিক্যাল জিওগ্রাফিটা যেহেতু আমরা ডিভাইড করে নেই, তো পুরোটা কারোই আন্ডারে থাকে না, আমি শুধু স্ট্যাটিস্টিক্সটা করাই। ওকে। তো চলো এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফিতে মুভ করি। তার আগে আমি আমি বেশি কিছু রাখিনি স্লাইডে। জেনারেলি আমি কি পড়াবো সেটাই আমি রেখেছি, ইকোনমিক জিওগ্রাফির এই কিছু পয়েন্ট, তারপর এগ্রিকালচার, আর এখানে কয়েকটা স্লাইড আমি আমার নোট থেকে অ্যাড করেছি, আর হলো ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফির কিছু পয়েন্ট, মানে মেইন যেগুলো সিলেবাসটাকে ব্রেক ডাউন করে, যেগুলো আমি আইডেন্টিফাই করেছি যে ইম্পর্টেন্ট টপিক, তার সাথেই এক্সট্রিম ইম্পর্টেন্ট গুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো প্রথমে যদি ইকোনমিক জিওগ্রাফির কথা বলি, তাহলে তোমাদের মধ্যে এমন কে আছে যে আমাকে ইকোনমিক জিওগ্রাফির একটা ইজি অ্যান্ড শর্ট ডেফিনেশন বলবে, তাড়াতাড়ি। কে বলবে? বলো, কেউ একজন বলো ইকোনমিক জিওগ্রাফির একটা ইজি অ্যান্ড শর্ট ডেফিনেশন। মানে এমন নয় যে জিওগ্রাফি যে ব্রাঞ্চে অমুক তমুক করে বলার কোনো দরকার নেই। সিম্পলি তুমি যতটা সিম্পলিফাই করে বুঝেছো এতদিন পড়ার পর, যেহেতু নেটের প্রিপারেশন নিচ্ছ, তার মানে তোমাদের মাস্টার্স হয়েছে, কলেজে পড়েছো, স্কুলেও পড়েছো, তাহলে ইকোনমিক জিওগ্রাফি এত দিন ধরে পড়ে কি বুঝতে পেরেছো, ইকোনমিক জিওগ্রাফিটা কি? বলো বলো। ব্যাচ জয়েন করলেই তোমরা একে অপরের ফ্রেন্ড হয়ে যাবে, তাই লজ্জা পাওয়ার কিছু নেই। কেউ কারো রেসপন্স শুনে বা আনসার শুনে হাসবে না, কিছু বলবেও না, বলো। আমিও কিছু বলবো না। তনুশ্রী বলো। তনুশ্রী তো তাও কাইন্ড অফ একটু অ্যাক্টিভ আছো, দেখছিলাম আমি লাস্ট ক্লাসে, আই গেস তুমি অ্যাক্টিভ ছিলে। ইকোনমিক জিওগ্রাফি বলতে কি বোঝো?
আই আই থিঙ্ক তনুশ্রী নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা আচ্ছা, তোমরা যদি কেউই না বলতে চাও তাহলে আমি তোমাদের ফোর্স করব না, বিকজ আমার ওটা এম্বারেসিং লাগে যে তোমাদেরকে একজন একজন করে ডেকে ডেকে জিজ্ঞেস করব। তোমরা যদি না ইন্টারেস্টেড হও যে আনমিউট করবে কথা বলবে, তাহলে সেটা তো ঠিক নয়। ঠিক আছে, চলো বাদ দিচ্ছি। তো দিদি আমি বলি। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো। আর দিদি আমি বলি, হ্যাঁ পারভেজ বলো। যে সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপের দ্বারা, হুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আর দিদি বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। বলছিলাম যে সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপের দ্বারা, হ্যাঁ হ্যালো, তুমি যে কন্টিনিউ সমস্ত করো। অর্থনৈতিক ক্রিয়াকলাপের দ্বারা আমরা বিভিন্ন রকম যে সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপের দ্বারা আমরা বিভিন্ন ধরনের, মানে অর্থনৈতিক বিষয়ে সবকিছু পরিকাঠামো করতে পারি বা জানতে পারি, এবং সবকিছু মানে সবকিছু জানতে পারি, সেই সমস্ত ক্রিয়াকলাপগুলিকে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়। আচ্ছা, আর কেউ? হ্যালো দিদি। হ্যাঁ বলো তনুশ্রী। ইকোনমিক জিওগ্রাফি হচ্ছে যে মানে একটা হিউম্যান জিওগ্রাফির একটা ব্রাঞ্চ। এখানে আমরা মানে হিউম্যানের যে অ্যাক্টিভিটিস গুলো, মানে ইকোনমিক যে অ্যাক্টিভিটিস গুলো, ওগুলো আমরা আমরা ইকোনমিক জিওগ্রাফিতে পড়ে থাকি। ওকে। মানে তাদের লাইফস্টাইল বা তাদের যে কি বলবো, মানে ইকোনমিক কন্ডিশন এরকম। হুম। আর কেউ? ঠিক আছে, তাহলে চলো আমি বলি। পুরোটা ক্লাস তো আমিই বলবো, মাঝে মাঝে যখন তোমাদেরকে বলবো রেসপন্স করতে একটু করবে। তো ইকোনমিক জিওগ্রাফি, তো প্রথমেই হলো, এটা তো হিউম্যান জিওগ্রাফির একটা সাব ব্রাঞ্চ, আমরা জানি। অত টেকনিক্যাল টার্মে যাচ্ছি না, একেবারে জেনারেল সেন্সে বলছি। ইকোনমি মানে, মানে যেটা লিটারালি বাংলায় যেটাকে আমরা অর্থনৈতিক বলছি, তার মানে ওটার সাথে ফিনান্স, ফাইন্যান্স বা টাকা অ্যাসোসিয়েটেড। মানে এমন কিছু অ্যাক্টিভিটি যেটা করলে আমরা ইকোনমিক্যালি বুস্টার হতে পারবো, মানে মানি আর্ন করতে পারবো। বেসিক্যালি তোমরা পড়াশোনাও কিন্তু সেই কারণেই করছো, মানে আমি যে পড়াচ্ছি আমিও সেই কারণেই পড়াচ্ছি। মানি আর্ন করার যে অ্যাক্টিভিটি গুলো, সেগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিতে কনসিডার করা হয়। এবার সেই অ্যাক্টিভিটি গুলো নিয়ে যখন একটু ব্রডলি আমরা অ্যানালাইসিস করি, স্টাডি করি, ইন্টারপ্রিট করি, তখন সেটাকে যে ব্রাঞ্চে আমরা রিকগনাইজ করছি সেটা আমাদের ইকোনমিক জিওগ্রাফি। একেবারে সিম্পল একটা সেন্টেন্সের একটা ডেফিনেশন, অত টার্মিনোলজি ধরে লাভ নেই। আমরা মেইনলি আমরা শিখবো ইকোনমিক জিওগ্রাফিতে সেভারেল ডিফারেন্ট ডিফারেন্ট কি কি টেকনিক্স রয়েছে যার মাধ্যমে মানুষ কিনা মানি আর্ন করছে। তো এটা যদি একেবারে ফাইন্যান্সের দিক থেকে দেখি, তাহলে এর অ্যাসপেক্টটা, ইকোনমিক্সের অ্যাসপেক্টটা একটু ডিফারেন্ট হবে, ইকোনমিশিয়ানদের চোখ থেকে দেখলে ডিফারেন্ট হবে। কিন্তু জিওগ্রাফিটা এমন একটা আর্ট সায়েন্স বা মাদার অফ অল সায়েন্স বলা হয়, এমন একটা অ্যাসপেক্টে দাঁড়িয়ে আছে। জিওগ্রাফি থেকে যখন আমরা দেখব, তখন এই মানি আর্ন করার বিভিন্ন আসপেক্টের সাথে সাথে নেচারকে রিলেট করার চেষ্টা করব। এই ধরো যেমন আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো যে ক্লাসিফিকেশন করছি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি, আরেকটা ক্লাসিফিকেশন আছে সেটা কুইনারি। এই যে পাঁচটা ক্লাসিফিকেশন করছি, এতে কিন্তু আমরা জিওগ্রাফিক্যাল লোকেশনেরও ওই পার্টিকুলার অ্যাক্টিভিটির সাথে কি ধরনের রিলেশন রয়েছে সেটাকেও এক্সামাইন করার চেষ্টা করি। তো বেসিকলি ইকোনমিক জিওগ্রাফি এটাই, এর থেকে বাইরে আর কিছু নয়। আমরা জাস্ট ওই আর্নিং প্রসিডিওর গুলোই পড়বো। তো যদি ফ্যাক্টরের কথা বলি, ফ্যাক্টর অ্যাফেক্টিং স্পেশাল অর্গানাইজেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, তাহলে তোমরা সবাই একটা একটা জিনিস জেনারেলি বুঝতে পারবে যে ইকোনমিক অ্যাক্টিভিটির ক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে জিওগ্রাফিক্যাল লোকেশন ইজ এ প্রাইম ফ্যাক্টর। কারণ যদি কোনো একটা তোমার হিলি রিজিয়ন থাকে, হিলি রিজিয়ন ধরে নাও, বা হিলি রিজিয়ন হলো বা এমন একটা রিজিয়ন যেখানে জল নেই, ওকে। তো এই যে রিজিয়ন গুলো, যেগুলোকে মরুভূমি যেগুলোকে আমরা বলি, জল নেই বা হিলি রিজিয়ন,
তো ওই ওই জায়গাগুলোতে আমরা এগ্রিকালচার প্র্যাকটিস করতে পারবো না। এখন কেউ আমাকে কাউন্টার করে বলতেই পারো যে দিদি আমরা এগ্রিকালচার প্র্যাকটিস করতে পারি সেই জায়গাগুলোতেও। কেন পারি? বিকজ টেকনোলজি অ্যাডভান্স হয়েছে। তো টেকনোলজির মাধ্যমে আমরা করতে পারি। আমরা ক্লাইমেটের অনেক ডিমেরিটসকেও আমরা কি করেছি, আমাদের মেরিটসের দিকে টেনে আনতে পেরেছি টেকনোলজির জন্য। সেগুলো এক্সেপশন। নর্মাল জেনারেলি আমরা নেচারকে দেখে এক্সামাইন করছি। যদি একটা হিলি এরিয়া থাকে সেখানে পার্টিকুলার টাইপ অফ কি হয়, কাল্টিভেশন হয়। হিলি এরিয়া যে কাল্টিভেশন হয় না সেটা নয়, হয়। কিন্তু যদি তুমি দেখো যে একটা পুরো কান্ট্রি হিসেবে ইন্ডিয়ার ম্যাক্সিমাম মানুষ বা এছাড়াও কার্বোহাইড্রেটটা যে আমরা খাই, খাদ্য হিসেবে গ্রহণ করি, এগ্রিকালচার জিওগ্রাফিতে ওই কার্বোহাইড্রেট উৎপাদনটাও কিন্তু একটা প্রাইম ফ্যাক্টর। তো এই যে কার্বোহাইড্রেট উৎপাদন করছে, ধরো চাল, গম, যাই হোক দানা শস্য, এগুলো যে উৎপাদন করছে সেগুলো তো হিলি এরিয়াতে পসিবল নয়। হিলি এরিয়াতে কি হচ্ছে, চা হচ্ছে, কফি হচ্ছে, মানে যেগুলো তোমার গার্ডেন ফার্মিং এর মধ্যে পড়ছে, ঠিক আছে, প্ল্যান্টেশনের মধ্যে যেগুলো পড়ছে, সেগুলো অ্যাক্টিভিটিস গুলো প্র্যাকটিস আমরা হিলি এরিয়াতে করতে পারি। কিন্তু প্লেন এরিয়াতে সেটা হয় না। এই যখনই একজন করে জয়েন করে না, তখন আমার কন্টিনিউয়েশনটা একটু ডিস্টার্ব হয়। যাকে তো এই যে এই ব্যাপারটা, এই ফ্যাক্টর গুলো এফেক্ট করে। তো ইকোনমিক জিওগ্রাফিতে আমরা এই যে রিলেশনটা রয়েছে, ইন্টার রিলেশনটা, সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। পার্টিকুলার একটা অ্যাক্টিভিটির সাথে জিওগ্রাফিক্যাল লোকেশন কিভাবে ইনফ্লুয়েন্স করছে সেটাকে মিলিয়ে আমরা পড়ি। প্রাইমারি অ্যাক্টিভিটি বলতে আমরা বুঝি কৃষিকাজ, কিন্তু তার সাথে আমাদের মাথায় ওটা চলে আসে যে এই অমুক অমুক কন্ডিশনস গুলো অ্যাসোসিয়েটেড, রেইনফল না হলে কৃষিকাজ কিভাবে হবে। তো ওভাবেই আমরা তখন প্ল্যান করি যে এখানে রেইনফল কম হচ্ছে, তো এখানে এই ধরনেরই পার্টিকুলার ক্রপ ইউজ করব, যে ক্রপগুলো কম রেইনেও হয়ে যাচ্ছে। এখানে শীতের তীব্রতা বেশি, তাহলে এখানে আমরা ওই প্র্যাকটিসিংটাই করব যেখানে শস্যগুলো তোমার শীতকে সহ্য করতে পারছে। তো এই জিনিসগুলো চলে আসে। তো এই ইকোনমিকের সাথে জিওগ্রাফিক্যাল লোকেশনের ইন্টার রিলেশনই ইকোনমিক জিওগ্রাফি খুঁজছে। তো ফ্যাক্টরস গুলো আমরা সবাই জানি, ফ্যাক্টরস গুলো পড়বো। ফ্যাক্টরস গুলো থেকে তেমন একটা কোশ্চেন আসে না, তোমরাও জানো। কিছু স্পেসিফিক ফ্যাক্টরস থেকে আসতে পারে, ধরো লোকেশন ওয়াইজ, লোকেশন অ্যাকর্ডিং, এছাড়া আসবে না। তো এই ফ্যাক্টরস গুলো জেনারেল জাস্ট পড়বো। এছাড়াও প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারির সাথে সাথে যে আমাদের কলার ওয়ার্কার গুলো রয়েছে সেগুলোও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কলার ওয়ার্কার মধ্যে গ্রিন, রেড, সিলভার, ব্রাউন, এই ধরনের অনেক অনেক ধরনের কলার ওয়ার্কার রয়েছে, 12-13টার মতো। ওগুলো পার্টিকুলারলি কোন ফিল্ডের সাথে যুক্ত সেগুলোও পড়বো, কারণ টেবিল 1 টেবিল 2 সাথে কলার ওয়ার্কারের অ্যাসোসিয়েশন আইডেন্টিফিকেশন করতে হয়। এরপর যেটা পড়বো সেটা হলো ন্যাচারাল রিসোর্সের ক্লাসিফিকেশন। ইকোনমিক জিওগ্রাফির কিন্তু মেইন জিনিসই এটা, এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি আর কুইনারির ক্লাসিফিকেশনটা অ্যান্ড একটু আধটু ফ্যাক্টরস গুলো। সেকেন্ড যেটা পড়বো ন্যাচারাল রিসোর্সের ক্লাসিফিকেশনটা। ন্যাচারাল রিসোর্সের ক্লাসিফিকেশন বলতে আমরা বলতে পারি যে কোল, তারপর হলো ক্রুড অয়েল, এই সমস্ত কিছুর যে এই যে ন্যাচারালি যে রিসোর্স গুলো আমরা পাচ্ছি সেটা, সেগুলো ওয়ার্ল্ডের যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে, যেহেতু আমি তোমার অ্যাজ এ টপিক ইকোনমিক জিওগ্রাফি পড়াচ্ছি, সেই কারণে আমি ইন্ডিয়াকে বেশি প্রায়োরিটি দেব না। ইন্ডিয়ার মধ্যে কিন্তু পার্টিকুলারলি ইকোনমি পড়ানো হয়, ঠিক আছে। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে উইদিন ইন্ডিয়ার তোমার রিসোর্সের ক্লাসিফিকেশনস রয়েছে, ইন্ডাস্ট্রির ক্লাসিফিকেশনস রয়েছে, ওটা ডিফারেন্ট। ওটা আমি দেখবো না, আমি ওয়ার্ল্ডের যে ন্যাচারাল রিসোর্সেস গুলো রয়েছে তাদের ক্লাসিফিকেশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড প্রবলেমস গুলো তোমাদের পড়াবো। তারপর একটা হট অ্যান্ড মডার্ন টপিক হলো ওয়ার্ল্ড এনার্জি ক্রাইসিস। এনার্জি ক্রাইসিস ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক। এখন নাওয়েডেজে এগুলো বেশি চলছে, এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে। তো এনার্জি ক্রাইসিস মেনলি ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজের যে প্রবলেমস গুলো হচ্ছে সেগুলো এখানটায় আমরা পড়ার চেষ্টা করবো, কেমন? আচ্ছা, তোমরা একটু 2 মিনিট ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, চায়ের অফার এসেছিল তাই দরজাটা খুলতে হলো। যাকগে, চলো। তো যেটা বলছিলাম, ইকোনমিক জিওগ্রাফিতে এই বেসিক জিনিসগুলো আমরা পড়বো। আমি ইকোনমিক জিওগ্রাফির আর কোনো স্লাইড এক্সট্রা করে অ্যাড করিনি, এখানে অনেকগুলো আমি ডেমো স্লাইড অ্যাড করেছি, মানে এগুলো আমি পড়াই ব্যাচে। তো আমি ভাবলাম যে কয়েকটা স্লাইড এখানে রেখে দিই, তাহলে তুমি বুঝতে পারবে যে কি ধরনের ম্যাটেরিয়াল দেওয়া হয়। তো অত তো যাচ্ছি না, আগে যেটা দেখবো সেটা এগ্রিকালচার জিওগ্রাফি। তো এগ্রিকালচারাল জিওগ্রাফি মানে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস গুলোর সাথে সেই একই জিনিস,
জিওগ্রাফিকে লিঙ্কড আপ করে যে পড়ানো হচ্ছে সেটাই এগ্রিকালচার জিওগ্রাফি। তো এখানে ফার্স্ট টপিকে লিখেছি আমি ল্যান্ড ক্যাপাবিলিটি ক্লাসিফিকেশন। আমি এই টপিকটাকে একটু এক্সপ্লেন করব, বেশি বড় করব না। তার আগে তোমাদেরকে আমি তোমাদের জন্য একটা কোশ্চেন, যে ল্যান্ড ক্যাপাবিলিটি বলতে তোমরা কি বোঝো? ল্যান্ড ক্যাপাবিলিটি। হ্যালো দিদি। হ্যাঁ বলো। দিদি বলছিলেন ল্যান্ড ক্যাপাবিলিটি আর ল্যান্ড সুইটেবিলিটি এটা কি একই না আলাদা? ল্যান্ড ক্যাপাবিলিটি ল্যান্ড সুইটেবিলিটি একই, অলমোস্ট এক। সুইটেবিলিটি এটা অ্যাকচুয়ালি তোমার ভয়েসটা ব্রেক করেছিল, আমি কিচ্ছু শুনতে পাইনি, আরেকবার বলো। দিদি, হ্যাঁ। আমি বলছিলাম আমাদের এবারে 6 সেমের টপিকে ছিল সিলেবাসে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার। তো ওকে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ দিদি সিলেবাসে শুনতে ছিল পাচ্ছ? ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, হ্যাঁ অতটা শুনেছি। দেন হ্যাঁ, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ছিল, কিন্তু ল্যান্ড ক্যাপাবিলিটি আর ল্যান্ড সুইটেবিলিটি ছিল না। তো ল্যান্ড ক্যাপাবিলিটি আর ল্যান্ড সুইটেবিলিটি কি ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের কি পার্ট, না ওটা আলাদা একটা অংশ ওটা? ল্যান্ড ক্যাপাবিলিটি ল্যান্ড সুইটেবিলিটি এইগুলো সিমিলার থিং, কিন্তু তুমি প্রথমে যেটা বললে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, তাই তো? ল্যান্ড ইউজ ল্যান্ড কভারটা একটু হ্যাঁ হ্যাঁ আলাদা হ্যাঁ। জিনিস, ওটার সাথে ল্যান্ড ক্যাপাবিলিটি ল্যান্ড আচ্ছা। সুইটেবিলিটির তেমন একটা রিলেশন নেই। তবে তুমি যখন ক্লাসিফাই করছো, আমি তোমাকে আহ, যখন পরে ফার্দার বোঝাবো বলে দেবো, কিন্তু তোমার আপাতত কি মনে হয় ল্যান্ড ক্যাপাবিলিটি কি সেটা বলো। এটা বিষয়ে দিদি আমার একটু মানে ধারণা কমই আছে, কারণ আমাদের এটা টপিকটা ছিল না, শুধু ল্যান্ড ইউজ ল্যান্ড কভারটাই ছিল। আর আমাদের কলেজের ম্যাম বলছিলেন এটা একটা নাকি আলাদা আর কি, ওর সঙ্গেই আর কি আচ্ছা একটু বেশি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলছি, তাহলে একটু শোনো তুমিও। আর আর কি, ঠিক আছে চলো। তো দেখো ফার্স্ট টপিকে আমি যেটা রাখলাম সেটাই হলো ল্যান্ড ক্যাপাবিলিটি। দেখো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, একটা যে কোনো একটা যে টার্মটা তোমরা পাবে, যদি তার সম্পর্কে কিছুই না জানো, এক্সামেও যদি আসে ফর এক্সাম্পল এমন কিছু দিয়ে দিল ট্রিকি কোশ্চেন যেটা সম্পর্কে কিছুই জানো না, তখন সবসময় ওই যে জিনিসটা যেটা জিজ্ঞেস করছে সেটাকে ব্রেক ডাউন করার চেষ্টা করবে। যত ছোট ছোট পার্টে তুমি ভাগ করতে পারবে তত ইজিলি তোমার জন্য আন্ডারস্ট্যান্ডেবল হবে জিনিসটা। এনিথিং, এখন যেমন ল্যান্ড ক্যাপাবিলিটিটা তুমি বুঝতে পারছো না, তখন তুমি এটাকে যদি ল্যান্ড অ্যান্ড ক্যাপাবিলিটি আলাদা করে ফেলো শব্দটাকে, তাহলে এতটা বার্ডেন যুক্ত কিছু লাগছে না, ইজিয়েস্ট একটা কনসেপ্ট। ক্যাপাবিলিটি মানে সেই একটা কি বলবো ধারণ ক্ষমতা টাইপস কিছু একটা, হয়তো এর বাংলা আছে। আর ল্যান্ড মানে তো আমরা জানি জমি। তো ল্যান্ড হলো জমি, আর ক্যাপাবিলিটি মানে ধারণ ক্ষমতা টাইপস কিছু। তো একটা জমির ক্ষমতার ক্লাসিফিকেশন করব, ঠিক আছে? তো এই যখন এই ক্লাসিফিকেশনটা করি, তখন আমরা কি করি, আমাদের কাছে যে পিস অফ ল্যান্ড থাকে, মানে পুরো ইন্ডিয়াকে ধরো কনসিডার করো বা পুরো ওয়ার্ল্ডকেই কনসিডার করো, তাহলে প্রতি একটা ল্যান্ড কিন্তু অন্য পিস অফ ল্যান্ডের সাথে অনেকটা রিলিফের দিক থেকে হোক বা জিওগ্রাফিক্যালি লোকেশনের দিক থেকে অনেক আলাদা হয়। এই যে মাত্র বললাম ল্যান্ডের বা রিলিফের আমরা যে প্রাইম তিনটে ক্লাসিফিকেশন করি, সেটা হলো হিল অর মাউন্টেন, দেন প্ল্যাটু অ্যান্ড প্লেন। এই তিনটে প্রাইম ক্লাসিফিকেশন আমরা করি রিলিফের। তো এই তিনটে যখন আমরা ক্লাসিফিকেশন করি, তখন ফার্স্ট যেটা আমাদের আইডেন্টিফিকেশন যেটা হলো মাউন্টেন। মাউন্টেনে কখনো একটা সুইটেবল মানে ধান গম চাষ করার জন্য মাউন্টেন সুইটেবল নয়, নাকি মাউন্টেন হিউম্যান থাকার জন্য সুইটেবল। সুইটেবল কি সুইটেবল নয়। তো এটা একটা ক্যাটাগরাইজ করে আমরা রাখলাম সাইডে। এরপর যদি প্ল্যাটুকে দেখি, তাহলে মাউন্টেনের কম্পেয়ারে প্ল্যাটুর যে ল্যান্ডটা সেটা আরেকটু মানে আরেকটু মডারেটলি সুইটেবল ফর ক্রপ গ্রোয়িং বা ধরে নাও হিউম্যান সেটেলমেন্ট বিল্ড আপ। এরপর যদি প্লেন এরিয়া দেখি, তাহলে ওটা হাইলি সুইটেবল সমস্ত কিছুর জন্য।
কিন্তু এত কিছুর পরেও আমি আরেকটা কথা বলবো যে যদি আমরা মাউন্টেন আর প্লেনকে কম্পেয়ার করি, একটা হলো পাহাড় আর সমভূমিকে কম্পেয়ার করি, তখন আমরা এটাই বলবো যে ধরো একটা মানুষকে থাকার জন্য পাহাড় দেয়া হলো, আবার একটা মানুষকে থাকার জন্য মালু ইসেও সমভূমিও দেয়া হলো, তখন সেই মানুষটা টেকনোলজির মাধ্যমে পাহাড়েও থাকতে পারবে, সমভূমিতেও থাকতে পারবে। পাহাড়েও থাকতে পারবে, পাহাড়েও বিল্ড আপ পসিবল, সমভূমিতেও বিল্ড আপ পসিবল, পাহাড়েও ইন্ডাস্ট্রি পসিবল, সমভূমিতেও ইন্ডাস্ট্রি পসিবল। কিন্তু যদি তুমি এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি করতে চাও, যেটা হলো মানে মানুষকে বেঁচে থাকার জন্য ভীষণ রকম নেসেসারি, তুমি না খেলে বাঁচবে কি করে, তো খাওয়ার জন্য তোমাকে উৎপাদন করতে হবে, সেটা যদি তুমি করতে যাও পাহাড়ে কাইন্ড অফ ইম্পসিবল, কিছু কিছু জিনিস আছে পাহাড়ে হবেই না, তেমনি সমভূমিতে পসিবল। তাহলে ল্যান্ড সুইটেবিলিটি আর ল্যান্ড ক্যাপাবিলিটি ওটাই বলছে, যখন আমরা এই যে প্যারামিটার গুলোকে যখন আইডেন্টিফাই করি, তখন আমাদের কাছে সব থেকে বেশি সেন্সিটিভ বা সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার কোনটা এসে দাঁড়ালো? নিশ্চয়ই আমাদের চাষবাসটা, কারণ সেটা আমরা সব ল্যান্ডে করতে পারছি না, কিন্তু মানুষ থেকে তো সব ল্যান্ডে যাবে, কারণ এখন মানুষ অ্যাডাপ্ট হয়ে যায় ক্লাইমেটের সাথে, আর টেকনোলজির মাধ্যমে ঘর বাড়ি সব জায়গাতেই বানানো যায়, ইন্ডাস্ট্রিও এস্টাবলিশ করা যাবে, তবুও ইন্ডাস্ট্রি আলাদা কিছু ফেভারেবল কন্ডিশন প্রয়োজন হয়, কিন্তু সমভূমি হতে হবে অলওয়েজ নট নেসেসারি। তো এই ব্যাপারগুলো দেখে আমরা সবার থেকে বেশি যেটা আমাদের সেন্সিটিভ অ্যান্ড উইকেন্ড মনে হলো, সেটা হলো আমাদের কি চাষ করার জমি। তাহলে যখন আমরা ল্যান্ড ক্যাপাবিলিটি ক্লাসিফিকেশন করব বা ল্যান্ড সুইটেবিলিটি ক্লাসিফিকেশন করব, তখন সবার আগে আমাদের মাথায় কি রাখতে হবে যে আমরা ওই ল্যান্ডটাকে, ওই পার্টিকুলার ল্যান্ডটাকে কার বেসিসে ক্লাসিফিকেশন করব? ওই এগ্রিকালচারের বেসিসে। সেই কারণে এগ্রিকালচার জিওগ্রাফিতে ল্যান্ড ক্যাপাবিলিটি আসছে, নয়তো রিজিওনাল ডেভেলপমেন্টেও আসতে পারতো। তো এগ্রিকালচারের বেসিসে যে এই ল্যান্ডটা ইজ এ সুইটেবল ফর এগ্রিকালচার, সুইটেবল ফর ড্রাই ফার্মিং, সুইটেবল ফর অনলি গ্রাসল্যান্ড, সুইটেবল ফর ইন্ডাস্ট্রি, সুইটেবল ফর বিল্ড আপ এরিয়া, ওরম ভাবে ক্লাসিফিকেশন গুলো হয়। কেন হয়? প্রথমে আমরা ফার্স্ট প্রাইমারিলি আমাদের মাথায় যেটা থাকে সেটা হলো এগ্রিকালচারাল প্র্যাকটিস, যেটা সমস্ত জায়গায় সম্ভব নয়। তাই আগে আমরা সেটাই আইডেন্টিফিকেশন করব যে কত কত জায়গায় এগ্রিকালচারের জন্য সুইটেবল, সেটাই আমার ল্যান্ড সুইটেবল ফর এগ্রিকালচার আর ল্যান্ড ক্যাপাবল ফর এগ্রিকালচার। তারপর ধীরে ধীরে ল্যান্ডের গ্রেড কমতে থাকে, অ্যান্ড ল্যান্ড কি করে একেবারে মানে ওই জায়গাগুলো হিউম্যান কি বলবো সেটেলমেন্টের জন্যও পসিবল থাকে না, এমনও অনেক জায়গা আছে। তো সব থেকে যেটা আইডিয়াল আর সুইটেবল সেটাকে আমরা এগ্রিকালচারের জন্যই রাখি। তো ল্যান্ড ক্যাপাবিলিটি ক্লাসিফিকেশনটা এভাবে করা হয় যে একটা পার্টিকুলার ল্যান্ড কার কোন কাজের জন্য ক্যাপাবল। ঠিক আছে, এবার সমভূমিকে কনসিডার করলেও সব কাজের জন্য ক্যাপাবল, কিন্তু যেহেতু এগ্রিকালচার প্র্যাকটিস আমরা সব থেকে বেটার মানে সব থেকে রোস্ট গ্রেডের যে জমিটাই সেখানে করতে পারি না, তার জন্য এগ্রিকালচারকে আগে প্রায়োরিটি দিই। যে জিনিসগুলো সেন্সিটিভ আছে, যে জিনিসগুলোকে অল প্যারামিটার না ম্যাচ করলে যে জিনিসগুলো আমরা করতে পারবো না, সেইগুলোকে আগে প্রায়োরিটি দিই এবং ওই ল্যান্ডগুলোকে আইডেন্টিফিকেশন আগে করা হয়। সেই কারণে সমভূমিকে আমরা কনসিডার করা হয় একেতে এগ্রিকালচারাল প্র্যাকটিসিং এর জন্যই, অন্য কিচ্ছু না। এবার ধরে নাও কোনো একটা জায়গায় সমভূমি, বাট স্টিল সেই জায়গাটায় আমাদের কোনো ভালো রিসোর্স আছে, ফর এক্সাম্পল ভালো আমরা ওখান থেকে কিছু পাচ্ছি, কোল ফোল আয়রন কিছু না কিছু পাচ্ছি, তো সেখানে ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করলে বেশি বেনিফিশিয়াল হবে, তখন আমরা ডেফিনেটলি সেই জায়গায় কি করব? ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করব। অ্যান্ড তোমরা হয়তো শুনেছো এই সমস্ত ইন্ডাস্ট্রি এস্টাবলিশমেন্টের জন্য ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলেও এরকম অনেক ইস্যু হয়েছে। কি রিগার্ডিং ইস্যু হয়েছে? যে মানুষের যে সুফল জমি, আমি জানি না ঠিক কি কি শব্দ ব্যবহার করা হয়, তো ওই যে জমিগুলো যেগুলোতে মানুষ চাষবাস করে খেতে পারতো, সেই জমিগুলো কেড়ে নেওয়া হচ্ছে কিসের জন্য? একটা ড্যাম কনস্ট্রাকশনের জন্য বা ইন্ডাস্ট্রি এস্টাবলিশমেন্টের জন্য। তারপরে প্রাইভেটাইজেশনের জন্য অনেক জমি নেওয়া হয়ে যাচ্ছে, এই সমস্ত জমি যেগুলোতে প্রচুর পরিমাণে ফলন সম্ভব, সেগুলো প্রাইভেটাইজেশনের জন্য জমিগুলো নিয়ে নেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রির আন্ডারে। আন্ডারস্ট্যান্ড? তো এইগুলোর পরে অনেক কি হয়, অনেক আর্টিকেল ফার্টিকেল পেপার বের হয়, অনেক কাজ হয় এর ওপরে যে ওই জমিটা ওই মানুষের মানে কৃষকদের দিলেই বেশি বেনিফিশিয়াল হবে, নয়তো ওরা পরে কি করে খাবে, এরকম ধরনের অনেক আর্টিকেল বের হয়। আপাতত কোনো এক্সাম্পলই আমার মাথায় আসছে না, কিন্তু এগুলো আমি অনেক শুনেছি, এগুলো জানো অনেক হট অ্যান্ড মডার্ন টপিক, অ্যান্ড অনেকেই এগুলোর উপর কাজও করে। তো ল্যান্ড ক্যাপাবিলিটি ক্লাসিফিকেশনে সিম্পলি আমি এত কিছু বললাম, কিন্তু একেবারে সিম্পল থিং যে কোন ল্যান্ডটা কার জন্য সুইটেবল সেটাই আইডেন্টিফিকেশন করা হয়। কিন্তু তার মধ্যে ভেরিয়েশন আছে, কিছু কিছু কাজ সব জায়গায় করা গেলেও কিছু কিছু করা যায় না, তো সেটাকে বুঝে আমরা এই ক্যাপাবিলিটি আর সুইটেবিলিটি ক্লাসিফিকেশনটা করি। ওকে, তো এটা কি বুঝতে পেরেছো? কে যেন একটা কোশ্চেন, পারভেজ তোমার নাম তাই তো, তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি বুঝছি।
ওকে, তো আমার মনে হয় না আমি ল্যান্ড ক্যাপাবিলিটির জন্য কোনো স্লাইড রেখেছি, আমি রাখিনি, ক্রপ কম্বিনেশনের জন্য রাখছি। এরপরেই দেখো ক্রপিং প্যাটার্ন। এবার তুমি জমি আইডেন্টিফিকেশন করে তো ফেললে যে এগ্রিকালচার প্র্যাকটিস করবে, কিন্তু এগ্রিকালচার প্র্যাকটিসেরও অনেক টেকনিক্স আছে, তুমি কি ধরনের করতে চাও। যেমন এখানে 3 নাম্বার টপিক আমি রেখেছি ক্রপ ডাইভার্সিফিকেশন অ্যান্ড আদার ইম্পর্টেন্স টার্ম। তো এই আদার ইম্পর্টেন্ট টার্মস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওই টার্ম গুলো না ওই দুটো বক্স দিয়ে দেয় যে চার্ট 1 চার্ট 2, ওর মধ্যে মেলাতে হয়। তো মেলানোর সময় কি হয়, এই এগ্রিকালচার জিওগ্রাফির ধরো ক্রপ ডাইভার্সিফিকেশন, পরে ক্রপ ইউনিফিকেশন, তারপর ক্রপিং প্যাটার্ন, ক্রপ রোটেশন, এই শব্দগুলো দিয়ে দেয়, আর পাশে শর্ট টার্মে একটা করে লাইন ডেফিনেশন দিয়ে দেয়, তখন আমাদের ম্যাচ করতে হয়। তো সেই কারণে আমি একটা পুরো লেকচারই এই ইম্পর্টেন্ট টার্মগুলোর জন্য নেব, এদের কিছু স্পেসিফিক ফর্মুলাও আছে, সেগুলো আমি শেখাবো যদি এক্সামে চলে আসে। এখনো পর্যন্ত তেমন একটা ফর্মুলা আসেনি, ওয়েভার, দই, রাফিউল্লার ক্রপিং প্যাটার্ন ছাড়া আর কারো ফর্মুলা আসে না। তো ওয়েভার, দই আর রাফিউল্লার ক্রপিং প্যাটার্ন এগুলো তোমরা জানো, অনেকবার পড়েছো, আমি আবারও পড়াবো। তোমরা পড়েছো থিওরি এক্সাম দেওয়ার জন্য, আমি পড়াবো এমসিকিউজ অ্যাটেম্প্ট করার মতো করে। চলো আমি যদি এই স্লাইডটা দেখে নিই, ক্রপ কম্বিনেশনের আমি তেমন কিছু রাখিনি। ক্রপ কম্বিনেশন মানে একটা মেইন ক্রপের সাথে যখন আদার্স আরো ছোট ছোট ক্রপগুলোকে আমরা গ্রো করি, কিসের জন্য, যাতে মানে জমির কোনো পোর্শনই ফাঁকা না থাকে এবং ফার্মারও বেনিফিশিয়াল হয়। লাইক ধরো কোনো এমন একটা ক্রপকে প্ল্যান্ট করা হয়েছে 80% জায়গা জুড়ে, একটা জমির 80% জায়গা জুড়ে ক্রপ এ প্ল্যান্ট করা হয়েছে, বাদ বাকি যে 20% জায়গা ছিল সেখানে ওরকম কিছু অল্টারনেটিভ ক্রপ দিয়েছে যেগুলো থেকে ও আর্ন করতে পারবে, এবং সেগুলো হয়তো বেশি পরিমাণে মানে কি করব, বেশি পরিমাণে তোমার ফলন করেও কোনো লাভ নেই, বিকজ ওগুলোর ওই 20-30% প্রোডাকশনই এনাফ মার্কেটের জন্য, মার্কেটে ওর বেশি ডিমান্ডে নেই। এরপর আমরা ডিমান্ড পড়বো, মানে ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফিতে ডিমান্ডের কনসেপ্টটা তোমাদের খুব ভালো মতো আমি বুঝিয়ে দেবো। তো ডিমান্ড নেই তো অত বেশি পরিমাণে প্রোডাকশন করার মানে হয় না, তো ওই 80-20 বা 80-10-5-2-1 এই রেশিওতে উনি প্রোডাকশন করছে। তো এই যে প্রোডাকশনের যে সিস্টেমটা, সেটাকে ক্রপ কম্বিনেশন বলা হয়, মেজরের সাথে মাইনর ক্রপ থাকে। তো এগুলোর কিছু স্ট্যাটিস্টিক্যাল মেথড আছে, আরবিটারি মেথড আছে। আরবিটারি মানে হলো স্ট্যাটিস্টিক্যাল না, যেটা মনে হচ্ছে করে দিচ্ছে, আর স্ট্যাটিস্টিক্যাল হলো ভালো মতো দেখে গুণে ক্যালকুলেট করে আমরা এক্সামাইন করব কতটা ক্রপের জন্য কতটা এরিয়া সুইটেবল। ঠিক আছে, তো এগুলোই আছে। এরপরে দেখো ক্রপ কম্বিনেশন বোঝার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝা ভীষণ ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ টোটালি স্ট্যাটিস্টিকের ব্যাপার, আমাদের দরকার নেই, তবুও জাস্ট আমি লিখে রেখেছি। দেখো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি থেকে মিন কি করে আইডেন্টিফাই করতে হয় তোমরা সবাই জানো, আমি জানি। মিন থেকে কি করে ডেভিয়েশন বের করতে হয়, ফ্রিকোয়েন্সি আর মিনের ডিফারেন্টটাই হয়। ডেভিয়েশন থেকে স্কয়ার করতে হয়, সেটাকে সাম করে রুট আন্ডার দিয়ে আমরা কি করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা, এটাই হলো ক্রপিং প্যাটার্নের একটা আইডিয়াল ফর্মুলা। এর ফর্মুলার মধ্যে কেউ রুট রেখেছে, কেউ স্কয়ার রেখেছে, কেউ স্কয়ার রাখেনি, এই করে 3টে ফর্মুলা এস্টাবলিশড হয়েছে। তো ফার্দার যখন আমি ক্লাস করাবো তখন তোমাদের আমি এই থিওরিটা পুরো পড়াবো। আপাতত এই দুটো স্লাইডই আমি রেখেছি। ওকে, আবার সিলেবাসে রিটার্ন করি। এর পরে যেটা রেখেছি, ভন থুনেনের মডেল অফ ল্যান্ড ইউজ প্ল্যানিং। একটা পার্টিকুলার পিস অফ ল্যান্ডকে তুমি কিভাবে প্ল্যান করবে, মানে যেভাবে প্ল্যান করলে ওই অ্যাকর্ডিং সেটেলমেন্ট গুলো যদি হয় তাহলে সব থেকে বেশি সুইটেবল হবে, ওই প্ল্যানিংটা আমরা এই ভন থুনেনের মডেলের মাধ্যমে জানতে পারি। ভীষণ পুরনো একটা মডেল, কত সেই 19th সেঞ্চুরিতে ভন থুনেন এই মডেলটা দিয়েছিলেন, এখনো পর্যন্ত মানে নেট এক্সামিনারদের কাছে ভীষণ পপুলার। এবার আই ডোন্ট নো যে হ্যান্ড অন অ্যাপ্রোচ এই থিওরির ওপর কতটা আছে, মানে মানুষ কি আদৌ এই থিওরি অ্যাপ্লাই করে প্ল্যানিং করছে সেটা আমার জানা নেই, এগুলো আমরা জানবো না, প্ল্যানিং যারা করে তাদের কাজ এগুলো। কিন্তু নেট এক্সামিনাররা এই থিওরিটাকে ভীষণ পপুলারাইজ করে রেখেছে, কারণ প্রতিবারই মানে পরীক্ষায় এই বন্ধুনেন থেকে, মানে বন্ধুনেন না হলেও এখানে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি থিওরিজ গুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঘুরিয়ে পেঁচিয়ে এই থিওরি গুলো থেকে কোশ্চেন আসে এই প্রতি বছর। তো এই ছিল ভদ্রলোকের একটা ছবি আমি পেয়েছিলাম উইকিপিডিয়ায়, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো এই হলো ওনার ছবি। এনার মডেলটাকে নর্মেটিভ মডেল বলা হয়, এখানে আরো মডেলগুলোর একটু ক্লাসিফিকেশনস হয়, লাইক যেমন নর্মেটিভ, তারপর হলো তোমার এম্পেরিক্যাল, তারপর স্ট্যাটিস্টিক্যাল, এরকম টাইপের একটু ক্লাসিফিকেশনস হয়, সেগুলো রেখেছি আমি নোটসে। তারপর ওনার বইয়ের নামটা জার্মান ভাষায় লেখা, তো আমি পড়তে যাচ্ছি না, এটা ইংরেজিতে ট্রান্সলেট করেছিল, দ্য আইসোলেটেড স্টেট, এটা বেটার আছে পড়ার জন্য। 1826-এ দিয়েছিল বইটা, ট্রান্সলেট হয় 1966-এ। তো 1966-এর আগে আর ওয়ার্ল্ডের জন্য এটা রিচেবলই ছিল না, জার্মান পর্যন্তই ছিল।
কারণ একটা বইয়ের নাম জার্মানে প্রনাউন্স করতে পারছি না, সেখানে বই পড়ে বোঝাতো মানে বিশাল ব্যাপার। যাকে, তো এই ছিল কিছু বন্ধুনের এগ্রিকালচারাল মডেলের একটা স্লাইড, জাস্ট আমি ইনক্লুড করেছিলাম তোমাদের দেখাবো বলে। এরপর রয়েছে মেজার্স অ্যান্ড ডিটারমিনেন্টস অফ এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি। এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি মানে এগ্রিকালচারালের যে উৎপাদন হচ্ছে তারও কিছু মেজার্স রয়েছে, ডিটারমিনেন্টস রয়েছে, এবং রিজিয়ন ভেরিয়েশনস রয়েছে। রিজিয়ন টু রিজিয়ন প্রোডাক্টিভিটি ভেরিয়েশন তো হবে, এটা তো আমি তুমি সবাই জানি। তো এটার জন্যই আমি রেখেছি দুটো লেকচার, কারণ এই এগ্রিকালচার প্রোডাক্টিভিটি থেকেও কোশ্চেন আসে, নেটের প্যাটার্নে রয়েছে। কোশ্চেন একটু কাইন্ড অফ কমই আসে ইন কম্পেয়ার টু উপরের টপিকগুলোর থেকে, কিন্তু স্টিল এটা ইম্পর্টেন্ট। ওকে, এরপর রয়েছে এগ্রিকালচারাল সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর আমার মনে হয় এটা সব থেকে একদম একটা হজপজ টপিক এই এগ্রিকালচার জিওগ্রাফির, কারণ এই 13টা নাম তো তোমার মনে থাকবে, কিন্তু এই লাইভস্টক রাঞ্চিং, শিফটিং কাল্টিভেশন, রুডিমেন্টারি সেডেন্টারি টিলেজ, মেনলি এদের নেই। লাইভস্টক আর শিফটিং এর যে এত ছোট ছোট নাম আছে, এতগুলো আছে, এই দুটো মিলে 20-25টা নাম হবে। বিভিন্ন জায়গায় এদের বিভিন্ন নামে জানা যায়, তো এই নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে আসে। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ডেইলি রিভিশনই একটা ওয়ে মুখস্থ রাখার। সিরিয়াসলি বলতে এখন আমাকে যদি জিজ্ঞেস করো ভেনেজুয়েলার শিফটিং কাল্টিভেশন বা লাইভস্টক রাঞ্চিং, ভেনেজুয়েলাতে লাইভস্টক রাঞ্চিং আই গেস নেই, শিফটিং কাল্টিভেশনের নাম কি আমি বলতে পারবো না, কারণ আমার মনে নেই সিরিয়াসলি, কারণ অনেক দিন থেকে আমি রিভিশন করছি না, তো আমার মনে নেই। তো তোমাদেরকেও কিন্তু কন্টিনিউয়াসলি রিভিশন করতে হবে এই টপিকগুলোতে, নয়তো মনে থাকবে না। আন্ডারস্ট্যান্ড? তো এই যে 13টা ধরনের ক্লাসিফিকেশনস রয়েছে, এই ক্লাসিফিকেশন গুলো ব্রডলি পড়বো। এর হলো কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো থেকে কোশ্চেন আসে, এই পার্টিকুলারলি নোম্যাডসদের সম্পর্কেও জিজ্ঞেস করতে পারে, যারা আর কি এই নোম্যাডিং হার্ডিং প্র্যাকটিসিংটা করে তাদের সম্পর্কে, বা এখানে যে কোনো কিছু থেকে কোশ্চেন, একটা কোশ্চেনের ডেসক্রিপটিভ টাইপে চলে আসতে পারে, কারণ এখান থেকে কোশ্চেন আসে, তোমরা নিজেরাও জানবে, কেউ কেউ নিশ্চয়ই 1-2বার অ্যাটেম্প্ট দিয়েওছো নেটের। তো এটা, এটার যখন একটা ছবি আমি অ্যাড করে রেখেছি, জাস্ট হলো এই বিশ্ব কৃষি সম্পর্কে কোথায় কোথায় কি আছে না আছে, এখানে এই 1-2-3-4 নাম, এটা কারো একটা বই থেকে নেওয়া ছবিটা। আর এই 1-2-3-4 হলো এই অ্যাকর্ডিং 1-2-3-4, এখানে লেখার জায়গায় ছিল না ওই বইটাতে, তাই ছিল না। এরপর আমি ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি স্টার্ট করব। এই পর্যন্ত কারো কোনো ডাউট বা কোয়ারি থাকলে, যে ইন্ডাস্ট্রি মানে এগ্রিকালচার থেকে আরো কিছু যদি তোমাদের মনে হয়, তাহলে বলতে পারো। আর যদি কারো কিছু ডাউট না থাকে তাও বলতে পারো, তাহলে আমি অ্যাটলিস্ট বুঝবো যে তোমাদের কারো ডাউট নেই। না দিদি, নেই, একটাই ছিল, ওটা তো সমস্যা হয়ে গেল আর কি। ওকে, দাঁড়াও এক সেকেন্ড। চলো ইন্ডাস্ট্রিতে যাই এবারে। ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি, সবার প্রথমে আছে ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি। এটার না ভীষণ ভালো একটা আমি ছবি পেয়েছিলাম বলে, এটা আমার নোটেও রয়েছে, তো ভাবলাম এটাকে আমি অ্যাড করতে। দেখো ইন্ডাস্ট্রির ক্লাসিফিকেশন কত ভাবে আমি করতে পারি, কিন্তু আমি তোমাদের ফার্স্ট ক্লাসে ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন আমি করাবো না, নাকি আমি ফ্যাক্টরস করাবো, আমি ডিরেক্টলি থিওরি করাবো। আমার মনে হয় ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর এইগুলো থিওরি জানলেই তুমি ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফির প্রায় সব জেনে যাবে। আফটার অল একটা ইন্ডাস্ট্রির কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করতে পারে, জেনুইনলি ইন্ডাস্ট্রিটা যে র মেটেরিয়ালের উপর বেসড সেটা লাগবে। এবার দেখো ইলেকট্রিসিটি তো সব ইন্ডাস্ট্রিতে লাগবে, তারপর ওয়াটার সাপ্লাই তো সব ইন্ডাস্ট্রিতে লাগবে, লেবার ছাড়া তো সম্ভব নয়, টেকনোলজিও দরকার। মাথায় বুদ্ধি না থাকলে কি করে হবে, ব্যবসা করতে অনেক পরিমাণে বুদ্ধির প্রয়োজন, আমার মনে হয় ব্যবসাতেই সব থেকে বেশি বুদ্ধির প্রয়োজন। তো ওগুলো প্রয়োজন, তো ওগুলো বোঝার জন্য ওগুলো আলাদাভাবে ফ্যাক্টরস এর আমি ক্লাস নিতে পছন্দ করি না, কারণ ফ্যাক্টরস পড়াতেই হয় না, আর নেটের এক্সামে ফ্যাক্টর ওরম ভাবে আসে না। ধরো পার্টিকুলারলি আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রির ফ্যাক্টর জিজ্ঞেস করবে, মোটো জিজ্ঞেস করবে না, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রির নাম তুলে দিবে। এবার বলো তো এর আয়রন কোত্থেকে কালেক্ট করা যায়, এর র মেটেরিয়ালের মধ্যে, তারপরে অ্যালুমিনিয়াম আয়রন স্টিলে লাগে না, ধরো জল ওখান কোত্থেকে কালেক্ট করছে, বা হলো তোমার যেটা ইলেকট্রিসিটি কোত্থেকে কালেক্ট করছে, লেবার কোত্থেকে আসছে, লেবারটাও তাও নিয়ার বাই হয় বলে লেবারও দেয় না, মেনলি কোল, আয়রন ওর এগুলোই আসে কোশ্চেনে, যে এর কোল কোত্থেকে কারণ করছে, এর আয়রন ওর, তারপর হলো এ হলো ট্রান্সপোর্টের জন্য কোন পোর্ট ব্যবহার করে, কত নাম্বার জাতীয় সড়কের সাথে অ্যাসোসিয়েটেড, এই সমস্ত কোশ্চেন করে। তো আমি বলবো এক্সট্রা যে ফ্যাক্টর গুলো আছে, জল দরকার, ইলেকট্রিসিটি দরকার, ওগুলো পড়ার দরকার নেই, আমার মনে হয় পড়ার দরকার নেই। যখন
তুমি নিজে থেকেই বুঝবে যখন থিওরিটা পড়বে যে একটা ইন্ডাস্ট্রি, তোমাকে জেনুইনলি যদি আমি বলি আয়রন স্টিল ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করো, বাদ দাও, এটাতে অনেক কথা হলো, কটন টেক্সটাইল এস্টাবলিশ করতে হবে, তাহলে তার জন্য কি কি ফ্যাক্টর দরকার, তখন তুমি আগেই বলবে ম্যাম কটন। কটন ছাড়া কটন টেক্সটাইল হবে না, তাহলে নিশ্চয়ই অমন জায়গাতে করা উচিত যেখানে ওর উৎপাদন হবে। তারপর তোমরা বলবে ম্যাম র মেটেরিয়ালকে ইন্ডাস্ট্রিয়াল সেন্টার আনা পর্যন্ত যে টাকা খরচ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল সেন্টার থেকে মার্কেট নিয়ে যেত সেম টাকা খরচ হচ্ছে, তাহলে নট নেসেসারি যে ইন্ডাস্ট্রিকে আমরা টেনে ওই র মেটেরিয়াল সেন্টারই বসাবো, যেখানে ইচ্ছে সেখানে বসাবো। মার্কেট আর হলো র মেটেরিয়ালের লিনিয়ার ডিস্টেন্স, যেখানে সব থেকে শর্টেস্ট লিনিয়ার ডিস্টেন্স হবে ওই লাইন বরাবর এক জায়গায় বসালেই হলো, কারণ কোনো তো প্রাইসের ভেরিয়েশন হচ্ছে না, না উৎপাদনে কম বেশি হচ্ছে, তাহলে ওটা করব। তখন তোমরা ইজিলি বুঝে যাবে ফ্যাক্টরস গুলো কি কি, যখন ইন্ডাস্ট্রিজ গুলো ইচ এন্ড এভরি একটা একটা করে ধরে ধরে ইন্ডাস্ট্রিজ গুলো পড়াবো তোমাদের, তার সাথে এই থিওরিজ গুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখানে একটা থিওরি আগে বলে নিই, আগস্ট লসের, এটাকে অগস্ট লসও বলে। অগস্ট লসের যে থিওরিটা, এই থিওরিটা একটা সেটেলমেন্ট জিওগ্রাফির একটা থিওরির সাথে অ্যাসোসিয়েটেড আছে। তোমরা কি নামটা বলতে পারবে সেটেলমেন্ট জিওগ্রাফি কার থিওরি? আচ্ছা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, অথরের নাম তোমাদেরকে বলতে হবে। থিওরিটা, থিওরির নাম বলছি সেন্ট্রাল প্লেস থিওরি। কে লিখেছিল সেন্ট্রাল প্লেস থিওরি? হয়ে গেলে তোমরা, কার ছিল সেন্ট্রাল প্লেস থিওরিটা? আরে ক্রিস্টালারের। এত ভুলে গেলে হবে, এগুলো মনে রাখতে হবে তো, মাস্টার্স কমপ্লিট করে ফেলেছো তোমরা। তো আমি তোমাকে সিমিলারিটিটা বলছি। ক্রিস্টালারের যে থিওরিটা ছিল ওখানে ও হেক্সাগোনাল শেপের ইউজ করে, হেক্সাগোনাল শেপের মাধ্যমে ট্রান্সপোর্ট মার্কেট এই সমস্ত কিছু বোঝায়। আর লস কি বোঝায়, যে ওই হেক্সাগোনাল শেপের মাধ্যমে ট্রান্সপোর্ট মার্কেট আর ওই সমস্ত কিছু বিয়ন্ডে গিয়ে ও বোঝাতে চায় যে সব থেকে ইম্পর্টেন্ট সেন্ট্রাল প্লেস কোনটা যেখানটায় আমরা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করতে পারি। তো যেটা ক্রিস্টোলারের থিওরিটা ওটা না কাইন্ড অফ ইজি আছে, লসের থিওরিটা একটু বেশি একটু টাফেস্ট আমার লাগে, বাট আমি তোমাদের একদম ইজিয়েস্ট ওয়েতে বোঝাবো। তার আগে আমার রিকোয়েস্ট থাকবে ওয়েবার হুবারের কারো ক্লাস যেন তোমরা মিস না করো, বিকজ ওয়েবার না বুঝলে হুবার বুঝতে পারবে না। ওয়েবারে আইসোটিম আইসোডাপেন আমি সব বোঝাবো, কিন্তু যদি ওয়েবার না বোঝো তাহলে হুবারে আবার আইসোটিম আইসোডাপেন ক্রিটিক্যাল আইসোডাপেন এগুলো সমস্ত বোঝাতে হবে, কিন্তু সব বুঝিয়ে হুবার বোঝানো পসিবল হবে না। তাই এই সিকোয়েন্সই আমি পড়াবো। প্রেড অ্যান্ড স্মিথেরটা কাইন্ড অফ নাম মনে রাখলেও এনাফ, কিন্তু নামের সাথে আমি কনসেপ্টে পড়াবো। এনটি এর বিশ্বাস নেই, এনটি এখন ভীষণ ট্রিকি ট্রিকি কোশ্চেন করে দিতেও পারে। তো মেনলি ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি না বলে আমি ডিরেক্ট থিওরিজে চলে গেলাম। তো ক্লাসিফিকেশনটা একটু দেখে নিই, দেখো সাইজের ওপর ক্লাসিফিকেশন হচ্ছে, র মেটেরিয়ালের ওপর হচ্ছে, আউটপুটের ওপর হচ্ছে, ওনারশিপের ওপর হচ্ছে। তো ওনারশিপের মধ্যে এই যে প্রাইভেট সেক্টরটা আর জয়েন্ট সেক্টরটা, এটা আমি তোমাদের গ্লোবালাইজেশন অ্যান্ড লিবারালাইজেশনে পড়াবো। বিকজ লিবারালাইজেশন হচ্ছে এই কারণে, কারণ ইন্ডাস্ট্রিজ গুলোকে কি করা হয় আমরা প্রাইভেটাইজেশন করে দিই, অ্যান্ড কিছু কিছু থাকে জয়েন্ট সেক্টরও থাকে। তো এখানে কিন্তু প্রাইভেট সেক্টরটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রাইভেটাইজেশনটাও তোমাদের পড়তে হবে, সেটা আমি গ্লোবালাইজেশন অ্যান্ড লিবারালাইজেশন একসাথে একটা ক্লাস করাই, একটু লেন্দি হয় 1-1.5 ঘন্টার হয়ে যায়, তো ওটাতে আমি করিয়ে দেবো। ঠিক আছে। আর এখানে সাইজ অ্যাকর্ডিং, র মেটেরিয়াল অ্যাকর্ডিং, আউটপুট প্রোডাক্টস এর অ্যাকর্ডিং, এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারছো, এগুলোতে আর এক্সট্রা ভাবে তোমাদের কিছু বলার নেই। আন্ডারস্ট্যান্ড? তো এই ছিল ইন্ডাস্ট্রি একটা ক্লাসিফিকেশন, ফ্যাক্টরস তো বলেই দিলাম, আর থিওরিজ হলো আমি এগুলো পড়াবো। থিওরিজের আমি কয়েকটা স্লাইড রেখেছি, দেখো আলফ্রেড ওয়েবার, ওনার যদিও ছবি দেইনি, ওটা নিয়ে আবার খারাপ পেও না। তো আলফ্রেড ওয়েবারের এই থিওরিটার নাম হলো লিস্ট কস্ট থিওরি। সব থেকে ইম্পর্টেন্ট কি বলতো, থিওরি গুলো না কনসেপ্ট মনে থাকে, অনেক সময় মানুষ নাম ভুলে যায়। আমি মানুষ বলতে কি আমি নিজের কথাই বলছি, আমি না অনেক টাইম এমন হয়েছে এক্সামে থিওরির নাম দেখে আমি বুঝতে পারতাম না কোন থিওরিটা কে দিয়েছে। এই ভুলটা কিন্তু তোমরা করো না, নামগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই প্রোপাউন্ডারের নামের সাথে থিওরির নামের ম্যাচ করতে দিয়ে দেয় অনেক সময়। লিস্ট কস্ট থিওরি দিয়েছিল কত সালে, 1999-এ, জার্মান ল্যাঙ্গুয়েজে ছিল, দেখো ওর বইয়ের নামটা মুখস্থ করতে হবে। তারপর হলো ইংলিশে ট্রান্সলেট হয় 1929-এ, দ্য থিওরি অফ লোকেশন অফ ইন্ডাস্ট্রিজ, ট্রান্সলেট বইটার নাম। এখানে 3টে ইকোনমিক ফ্যাক্টরস এর কথা বলেছে, ট্রান্সপোর্ট কস্ট, লেবার কস্ট, অ্যাগ্লোমারেশন, ইকোনমিক্স। তো অ্যাগ্লোমারেশনটা আমরা খুব ভালো করে বুঝবো, কারণ এই অ্যাগ্লোমারেশনটা ফার্দার অনেক কিছুতে হেল্প করবে, যখন গ্লোবালাইজেশন পড়বো সেখানেও অ্যাগ্লোমারেশনটা বোঝাতেই হবে, তো আমি এই থিওরিতে বুঝিয়ে দিই সেটা।
এরপর দেখো লসের রেখেছি এখানটা, হ্যাঁ, হুভারেরটা রাখিনি আই গেস, না। এরপর ডিরেক্ট আমি লসেরটা রেখেছি। লসেরও জার্মান ভাষার একটা বই। সিরিয়াসলি আমার এই নামগুলো প্রোনাউন্স করতে ইচ্ছে করে না, আমার নিজের হাসি পায়। তোমরা নিজেদের মতো করে যেটা তোমাদের সুবিধা হবে, যে প্রোনাউন্সিয়েশন দ্বারা তুমি ওই এক্সাক্ট নামটাকে তুমি মনে করতে পারবে সেটাই করো। 1940-তে দিচ্ছে, ইংলিশ ট্রান্সলেট করেছিল ওই বইটার, দ্য ইকোনমিক লোকেশন। ঠিক আছে। ওর কনসেপ্টটা অলসো জানা যাচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে। মানে ওর বইটা, মানে ওর থিওরিটা প্রফিট ম্যাক্সিমাইজেশন হিসেবে আমরা জানি। তো এই দেখো ক্রিস্টলারের মডেলকে এটাকে কি করছে, আরো মডিফাই করেছে আমরা বলতে পারি। তো এর পরে দেখো টপিক যদি বলি, তাহলে ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন। এটাও কিন্তু একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রি থেকে তোমাদের এখন একটাও কোশ্চেন করিনি, না একটা কিছু করতে হবে। ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন যদি বলি, তাহলে এখানে আমি জাস্ট একটা ছবি রেখেছি ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন থেকে। মানে ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি থেকে না অত কোশ্চেন আসে না, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন আসে, বুঝলে। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন হয়, ওয়ার্ল্ডের থেকে এত হয় না। তো তবুও আমি ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিরও অনেক কিছু আমি তোমাদেরকে প্রোভাইড করব। যেগুলো নেসেসারি নয় আমি বলে দেবো, ওগুলো পড়ো না, আর যেগুলো নেসেসারি আমি বলে দেবো। যেমন এখনই বলছি ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিটা একটু হালকা পাতলা একটু জানলেই হয়, বিকজ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিটাই মেজরলি পড়ো, সমস্তটা পড়ো, ওখান থেকে যেটা আসবে সেটাই অ্যাটেন্ড করতে পারবে। আর ওয়ার্ল্ডের এতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, এত 4টে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন রয়েছে, তুমি পড়লেও ভুলে যাবে, এরকমটা হওয়া স্বাভাবিক। তো সেই কারণে আমি চাই ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নটা শুধু ইম্পর্টেন্ট আসপেক্ট ধরে ধরে আমি পড়াই, যেগুলো পিওয়াই কিউজে ছিল বা যেগুলো থেকে মনে হয় পিওয়াই কিউজটা একটু রিলেটেড আছে তো আসতে পারে, সেগুলোই আমি পড়াই। তো এখানে একটা ম্যাপ আছে ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নের। তো এবার যে কোশ্চেনটা আমার মাথায় আসছিল অনেকক্ষণ থেকে তোমাদের করব, সেটা হলো দেখো, ফিফথ টপিকে আমি লিখে রেখেছি ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন লেস ডেভেলপমেন্ট কান্ট্রিজ এর ক্ষেত্রে। বাট গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট আমি অল ওভার ওয়ার্ল্ডের বলবো, কারণ আমার স্পেশালি গ্লোবালাইজেশন প্রাইভেটাইজেশন ভীষণ ভালো লাগে, আমি অল ওভার ওয়ার্ল্ডেরই বলবো, হ্যাঁ। তো তোমরা বলো, এই যে গ্লোবালাইজেশন শব্দটা রয়েছে, সেই শব্দটাকে তোমরা ডিফাইন করার চেষ্টা করো। আরেকবার বলো, কি বললে? হ্যাঁ বলো, বললাম গ্লোবালাইজেশন শব্দটাকে একটু ডিফাইন করো, বা তুমি কি বোঝো গ্লোবালাইজেশন বলতে। হ্যালো দিদি। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ। বলছিলাম গ্লোবালাইজেশন ইজ এ টার্ম used to describe how trade and technology have made the world into a more connected and interdependent place. তুমি কি দেখে পড়ছো কোত্থেকে, কোথা থেকে? না দিদি, দেখে পড়ছি না, এটা আমাদের একটা মানে ডেফিনেশন ছিল তো, ওখান থেকেই বললাম আর কি। কিন্তু নেটে কিন্তু ওই ডেফিনেশন মুখস্থ করে কোনো লাভ হবে না। তোমার নিজের কি মনে হয় গ্লোবালাইজেশন আচ্ছা কি? তুমি কিন্তু নিজেও একটা গ্লোবালাইজেশনের পার্ট, সেই দিক থেকে ভেবে তুমি বলো গ্লোবালাইজেশন তোমার কি মনে হয়। মানে গ্লোবালাইজেশন হচ্ছে একটি ব্যবসা বা বাণিজ্য যা বিশ্বকে সংযুক্ত এবং মানে উন্নতি করার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে। আর আর কেউ কিছু বলবে না? তনুশ্রী, অর্ণেশা, স্নেহা? ওকে। যে দিদি যেখানে মানে মোর আমরা টেকনোলজি বা মানে যেখানে গুড টেকনোলজি ইউজ করে আমরা আমাদের যে মানে প্রত্যেক ইন্ডাস্ট্রিকে আমরা আরো ডেভেলপমেন্ট করতে পারি, তারপর ওটাকে মানে তাড়াতাড়ি মানে স্পিড আপ করে ওগুলো মাধ্যমে আমরা। ওকে, এটাও হলো। দেখো, ইস, যদি গ্লোবালাইজেশনের কথা বলি, তাহলে গ্লোবালাইজেশন শব্দটাকে প্রথমে ভাঙবে।
আমি আগেও বলেছি, যেগুলো নিউ শব্দ বা যেগুলো আমরা শুনেও এসেছি, শব্দ সবসময় ভাগ করা শেখো, ব্রেক করা শেখো, তাহলে প্রোনাউন্সিয়েশনও ইমপ্রুভ হবে, তার সাথে সাথে কনসেপ্টও ক্লিয়ার থাকবে। গ্লোবালাইজেশনের প্রথম শব্দটাই তো গ্লোব, তোমরা কি নোটিস করেছিলে কেউ? প্রথম শব্দটাই তো গ্লোব। তার মানে এটা কি বলতে চাচ্ছে? গ্লোবালাইজেশন একটা টাইপের টেকনোলজি, তো ডেফিনেটলি এখানটায় কি করছে, পুরো গ্লোব জুড়ে যত পলিটিক্যাল বাউন্ডারিজ গুলো রয়েছে, যে বাউন্ডারি গুলো পলিটিক্যালি মেড করা হয়েছে, যেমন ইন্ডিয়ান বাউন্ডারি, পাকিস্তান বাউন্ডারি, চীনের বাউন্ডারি, এই বাউন্ডারি গুলোর বিয়ন্ডে গিয়ে যখন একটা মানুষ অন্য মানুষের সাথে কানেক্টেড হতে পারছে, তখন তাকে আমরা কি বলবো? গ্লোবালাইজেশন বলবো। এবার নট অনলি কানেক্টেড, গুডস আর গুডস অ্যান্ড ইনফরমেশন অ্যাজ ওয়েল, যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র আদান প্রদান, ইভেন নট অনলি মালপত্র, টেকনোলজি আদান প্রদান, ইনফরমেশন আদান প্রদান, এই সমস্ত কিছুই কিন্তু গ্লোবালাইজেশন। মানে পুরো বিশ্বকে যুক্ত করার একটা মেইন মিডিয়াম হলো গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন অরিজিন অ্যান্ড গ্রোথ অ্যান্ড হিস্ট্রির মধ্যে দেখো এনশিয়ান্টে লেখা আছে মডার্ন গ্লোবালাইজেশন, আর্লি মডার্ন, মডার্ন রিসেন্ট গ্লোবালাইজেশন। এগুলোতে তাই বলছে যে একটা প্লেসের মানুষের সাথে আরেকটা প্লেসের মানুষকে যুক্ত করা। এবার তুমি আরেকটা প্লেসের মানুষের সাথে কেন বা যুক্ত হবে? আমি অন্য সেন্সে বলতে চাচ্ছি না, মানে এটা কাইন্ড অফ ট্রেডের মাধ্যমে বা ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই এসছে। এখন মানুষ কি করছে, কালচারকে ট্রান্সফার করছে। তোমার কালচার ওর কালচার মিলে একদম ঘেটে ঘ, যেটাকে অ্যাকালচারেশন আমরা বলছি, কালচার ট্রান্সফার হচ্ছে বাউন্ডারির বাইরে। আমরা বিশ্বের যত ডিশ আছে, প্রায় সব ডিশ একবার দুবার করে খেয়ে দেখেছি। সব ডিশ না খেলেও কিছু কিছু তো ট্রাই করেছো, কিছু কিছু লাইক ইতালিয়ান, চাইনিজ, কিছু কিছু খাবার নিশ্চয়ই ট্রাই করেছো। ইভেন এমন অনেক খাবার আছে যেগুলো হয়তো আমরা কি করি, আম, কারো ব্লগিং দেখি বা ফেসবুকে বা ইউটিউবে সার্চ করি, যে এই ফুডটার নাম সার্চ করেছি, এই ফুডটার নাম নতুন শুনতে পাচ্ছি, তো এই ফুডটাকে বানিয়ে খাই। তো এই যে তোমার অ্যাকালচারেশনটা হচ্ছে বা এই যে কমিউনিকেশনটা হচ্ছে, সেটাও কিন্তু গ্লোবালাইজেশন একটা পার্ট। তো গ্লোবালাইজেশন বেসিক্যালি পুরো গ্লোবকে এক করে দেওয়াই হলো গ্লোবালাইজেশনের কাজ। শুরু হয়েছিল তো ব্যবসা থেকে, এখন কালচার, ট্রেডিশন, সমস্ত কিছু কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? তো এটাকে বেসিক গ্লোবালাইজেশন বলতে পারি। গ্লোবালাইজেশনের মেইন মিডিয়ামই হলো আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এবার স্টার্টিং যখন হয়েছিল তখন তো আইসিটি ছিল না। আইসিটি বলতে চোখ বন্ধ করে আমরা কম্পিউটার বুঝি, তো আইসিটি বলতে আমরা চোখ বন্ধ করে একটা জিনিস, আইসিটি মেইন তোমার এলিমেন্টই হলো কম্পিউটার, হার্ডওয়্যার, ডেস্কটপ, এগুলো আমরা বুঝতে পারছি। তো একটা টাইমে তো কম্পিউটার ছিল না, তাই ওই টাইমটায় গ্লোবালাইজেশন হলো ট্রেডের মাধ্যমে এভলভ করেছিল। ধীরে ধীরে যত মডার্ন টেকনোলজি আসছে, তখন আমরা কি করছি, টেকনোলজিও আদান প্রদান করছি, ইনফরমেশনও আদান প্রদান করছি, ডেটা আদান প্রদান করছি, কালচার আদান প্রদান করছি, ট্রেডিশন আদান প্রদান করছি, ল্যাঙ্গুয়েজ আদান প্রদান করছি। আজকে তুমি বাড়িতে বসে যে ল্যাঙ্গুয়েজ চাও সেই ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। তো এগুলো কিসের জন্য হচ্ছে? গ্লোবালাইজেশনের জন্য হচ্ছে। আর এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি যে শব্দটা বললাম, এটা আমি দুটো জায়গায় পড়াই, স্পেশালি দুটো জায়গায় নয় অ্যাকচুয়ালি, একটা জায়গাতেই পড়াই। রিসার্চ অ্যাপটিটিউডটা আমি করাই, তো রিসার্চের মধ্যে আইসিটির একটা ইউজেস আছে বিশাল পরিমাণে, তো ওখানে আমি আইসিটি বোঝাই। ঠিক আছে, তো গ্লোবালাইজেশনে একটু আইসিটি বলে দিচ্ছি। আইসিটি কি? ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, তো এর ফুল ফর্ম। তো ডেফিনেটলি এটা একটা কিছু টেকনোলজি যার মাধ্যমে আমরা ইনফরমেশনকে আদান প্রদান করতে পারছি অ্যান্ড কমিউনিকেশনও করতে পারছি। তো যদি বলি ইনফরমেশন টেকনোলজি, তার মানে হলো একটা টেকনোলজি যার মধ্যে ইনফরমেশন বিল্ড করতে পারছি, অ্যানালাইসিস করতে পারছি, তারপর কমিউনিকেশন যুক্ত করে দিলে ওই বিল্ড করা, অ্যানালাইসিস করা ইনফরমেশনগুলোকে আমরা অন্য জায়গায় পাঠাতেও পারছি। দ্যাট ইজ দ্য আইসিটি। এটাই হলো গ্লোবালাইজেশনের সাথে পুরোপুরি অ্যাসোসিয়েট। এবার আমি যদি তোমার দেশে ঘুরতে যাই, বা গ্লোবালাইজেশন, আমি যদি তোমার দেশে ঘুরতে যাই, তাহলে আগে যেটা ট্রেড শুধু যারা ব্যবসা করতো তারাই মেনলি করতো, এছাড়াও যারা ডেভেলপ নেশনে বিলং করছে তারাও বেরোতো নতুন নতুন আবিষ্কারের জন্য। আমি তুমি মানে নর্মাল মানুষরা ঘুরতে ফুরতে যেত না, এখন মানুষ ঘুরতে যায়, ইটস এ পার্ট অফ গ্লোবালাইজেশন। সে কারণে বলছে আমি তুমিও একটা পার্ট গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশনের হাত ধরে একটা শব্দ চলে আসছে, প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশন কি? এই যে আমাদের দেশে এত কোম্পানিগুলো রয়েছে, এগুলো আমরা কি করছি, যখন আমরা দেখছি আমাদের মুনাফা আছে, মুনাফা আছে, তখন আমরা বিদেশি কারো কাছে, কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছি। ওরা এসে এখানে কোম্পানি খুলছে, ও সেই কারণে আমাদের দেশের লোকেরাই কাজকর্ম করছে, তো ইকোনমিক মানে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে।
তারপর যে প্রোডাক্টটা বানাচ্ছে আমাদের মার্কেটে বিক্রি করছে, এখানে ওরা মার্কেট এরিয়াও পাচ্ছে, প্লাস আমাদের জিডিপিও ইনক্রিজ করে যাচ্ছে। সেই কারণে প্রাইভেটাইজেশন চলে এসেছে গ্লোবালাইজেশনের হাত ধরে। তো প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন নিয়ে বলার অনেক কিছু আছে। ইটস এ হিউজ টপিক, সারাদিন বললেও এগুলো শেষ হবে না, এরকম টাইপের হিউজ টপিক গ্লোবালাইজেশন অ্যান্ড প্রাইভেটাইজেশন, যেহেতু ভীষণ রকমের মডার্ন। এগুলো থেকে কোশ্চেন আসে, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনও আসে। ইভেন যদি তোমাদের সিমিলারলি যদি এমন একটা কোশ্চেন করে যারা গ্লোবালাইজেশন নিয়ে অত জানোও না, তাদের যদি এনশিয়েন্ট গ্লোবালাইজেশন ট্রেড থেকে এসছে যদি বলে, তাহলে ডেফিনেটলি তোমরা ভাববে না তখন হয়তো গ্লোবালাইজেশন তো ছিলই না, তাহলে ডেফিনেটলি দ্যাট ইজ রং। তো আমি তোমাদের গ্লোবালাইজেশন এগুলো সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। স্টেটমেন্ট বেসড আসারই চান্সেসটা বেশি, কিন্তু এর অনেক আসপেক্টস আছে, অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। ইভেন প্রাইভেটাইজেশন থেকে তো অনেক কোশ্চেন আসে, অ্যান্ড হ্যান্ড অন অ্যাপ্রোচও আসে। কি কি প্রাইভেটাইজেশন হয়েছে বর্তমানে ইন্ডিয়াতে, বা কি হতে চলেছে, কোন 5 ইয়ার প্ল্যানের পার্ট ছিল প্রাইভেটাইজেশন, কোন কোন কোম্পানি বিদেশি সহযোগে যুক্ত হয়েছে না হয়েছে, এগুলো সমস্ত কিছু প্রাইভেটাইজেশন আমি তোমাদেরকে পড়াবো। ওকে, তারপরে আরেকটা জিনিস আছে, ওটা আমি ইনক্লুড করিনি এখানটায়। সেজ, সেজের নাম তো সবাই শুনেছো, স্পেশাল ইকোনমিক জোন। শুনেছো কি শুনোনি? সেজের নাম শুনেছো, স্পেশাল ইকোনমিক জোন? না দিদি, মনে নেই। মনে নেই, বাট শুনেছো নিশ্চয়ই, কারণ আমরা কলেজে, আমাদের কলেজের সিলেবাসে থাকে স্পেশাল ইকোনমিক জোন। স্পেশাল হ্যাঁ। ইকোনমিক জোনও প্রাইভেটাইজেশনেরই একটা পার্ট, ওখানে ওটাই করা হয়, ওই ইন্ডাস্ট্রি বানানো হয়। তো ওই সেজেরই কিছু এক্সাম্পল আছে হ্যান্ড অন ইন্ডিয়ার ক্ষেত্রে, যেখানে ওই মানুষের জমি কেড়ে নিয়ে নেওয়া হয়েছিল সেজের আওতায় আনার জন্য। ওগুলো পড়াবো পরে, অনেক নোটস আছে, মেটেরিয়াল আছে। ইন্ডিয়ার আসপেক্টেও হালকা হালকা মেটেরিয়াল আমি দেবো, বাট ইন্ডিয়ান জিওগ্রাফি আলাদাভাবে পড়ানো হবে, ওটা বাদও। আন্ডারস্ট্যান্ড? তো আমার মেনলি এগুলোই আমি পড়াবো। আর একটা টপিক বোধহয় ছিল, হ্যাঁ, ডিসকাস করা হয়নি। হ্যাঁ, এই তো গ্লোবালাইজেশনের পরে ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড গ্রোথ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই যে মাত্র এখানে লেখা আছে আইসিটি। আইসিটি নিয়েও একটা লেকচার পাবে, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড কি করে গ্রোথ হচ্ছে। তারপরে এই নলেজ প্রোডাকশন ইন্ডাস্ট্রি, ঠিক আছে, নলেজ প্রোডাকশন ইন্ডাস্ট্রি, এটার কি করে গ্রোথ হচ্ছে। তার সাথে আরেকটা ইন্ডাস্ট্রি এখনের দিনে ভীষণ শোনা যায়, সেটা হলো ট্যুরিজম ইন্ডাস্ট্রি। তোমরা শোনো নিশ্চয়ই। ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু এখন প্রচুর গ্রোথিং রেটে আছে, প্রচুর গ্রোথ করছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি। মানুষ আজকাল ঘুরতে ভীষণ ভালোবাসে, আর শুধুমাত্র উইদিন নেশন ঘুরবো কেন, বিদেশেও ঘুরবো। তো ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ট্যুর অপারেটর থেকে শুরু করে অনেক কিছু টার্মিনোলজিস আছে, ওগুলো বুঝতে হবে। অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে কিন্তু কোশ্চেন আসে, আমি যেবারে জিআরএফ পেয়েছি সেবারে ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে কোশ্চেন এসেছিল। তো ট্যুরিজম ইন্ডাস্ট্রিও করাবো, এর মধ্যে নেই, আমি কেটে দিয়েছি, আই গেস ছিল, আমি কেটে দিয়েছিলাম, জানি না কেন। তো এই আইসিটি, দেন নলেজ প্রোডাকশন অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এই সমস্ত কিছু তোমরা নোট পাবে। তার সাথে পিওয়াই কিউ গুলো দেখে দেখে আমি নোট বানাই, কারণ মানে নেটের যে ট্রেন্ডটা আছে, মানে কোশ্চেন অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারি যে নেট, এক্স্যাক্টলি নেট এক্সামিনাররা কোন ট্রেন্ডিং এ চলছে। তো এই অ্যানালাইসিসের পর কোন কোন টপিকগুলোতে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, এবারে কোন কোন টপিকগুলোতে কম প্রায়োরিটি দেওয়া দরকার, সেগুলো আমরা বলে দিতে পারি। যেমন একটা পপুলেশন থেকে যদি একটা কথা বলি, যেটা আমি অনেকদিন থেকে নোটিস করছি, সেটা হলো পপুলেশনের সেন্সাস, আমাদের লাস্ট সেন্সাস হয়েছিল 2011-তে, তারপর থেকে তো সেন্সাস হয়নি। আর স্টুডেন্টরা 2011-এর ডেটা পড়তে 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 পুরো মুখস্থ করে ফেলেছে। সে কারণে আর এখন এই সেক্স রেশিও, ফার্টিলিটি রেশিও, ফার্টিলিটি রেট, গ্রোথ রেটে না টপ 5 অ্যান্ড লিস্ট 5 আসছে না। তাহলে ভাবো তোমাদের আরো কতটা বেশি পড়তে হবে। টপ 5 আর লিস্ট 5 আসছে না, ওরা মাঝখান থেকে মডারেট রেঞ্জের ভ্যালুগুলো তুলে দিবে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ সাজাও, বোঝো কাণ্ড। তাহলে তখন আরো একটু হার্ডেস্ট হয়ে যায়, তখন আমাদের টপ 5 এর বিয়ন্ডে গিয়ে পড়াশোনা করতে হবে এবারে। আর তাছাড়াও এখন কি করছে, ইন্ডিয়ার এক একটা স্টেট তুলে দেয় জানো। মানে ধরো হিমাচল প্রদেশ, বা তোমার যে কোনো কিছু, উত্তরপ্রদেশকে ধরো বা উত্তরাখণ্ডকে ধরো, এই স্টেটগুলোর সম্পর্কে 5-7টা স্টেটমেন্ট দিয়ে দেবে, তারপর বলবে এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে আইডেন্টিফাই করো। এগুলো সব তোমাদের করানো হবে ইন্ডিয়ান জিওগ্রাফিতে, চাপ নিও না। তো ওই ব্যাপারগুলো যে আসে, একটা স্টেট সম্পর্কে তুমি কত কিছুই বা জানবে। ধরো একটা স্টেট যদি সেক্স রেশিওতে টপ অর লিস্টে বিলং করছে, নট নেসেসারি যে সবকিছুতে বিলং করবে। এবার ওই স্টেটের লিটারেসি রেট দিয়ে দিল, সেক্স রেশিও দিয়ে দিল, তারপরে মেল ফিমেলের হয়তো চাইল্ড সেক্স রেশিও দিয়ে দিল, এডুকেশন মেল ফিমেলের আলাদা করে দিল। এবার যেগুলো কারেক্ট আছে সেগুলো আইডেন্টিফাই করো। তাহলে কতটা ট্রিকি ওয়েতে ওরা কোশ্চেন করছে। তো ওগুলো আমরা বুঝে বুঝে পড়াই, যে যে স্টেটগুলো মনে হয় একটু ইম্পর্টেন্ট আছে। মূলত এই সময়গুলোতে কোনো একটা ট্রেন্ডিং টপিক, যে টপিকগুলোতে একটু বেশি যে স্টেটটা চর্চায় থাকে, সেই স্টেটগুলো থেকেই কোশ্চেনটা আসে।
এগুলো আমরা পড়ে আর কি বুঝতে পেরেছি। তো ওই অ্যাকর্ডিংয়ে তোমাদের ওই স্টেট অ্যাকর্ডিংও প্রিপেয়ার করানো হবে, বুঝতে পারলে? তো এই আমি পড়াবো তোমাদের ইন্ডাস্ট্রি আর এগ্রিকালচার জিওগ্রাফিতে, যার মধ্যে থিওরিজ গুলো তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আর আদার্স ইম্পর্টেন্ট টপিকও তোমাদের বলেছি। তো আজকের ক্লাস আমি এতটাই রাখবো, এর থেকে আমি বেশি লেন্দি করছি না।